প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এসো গল্প শুনির আজকের আসরে আপনাদের সকলকে জানাই সাদর স্বাগত। আজকের আসরে আমি রামমোহন চট্টোপাধ্যায় আপনাদের পড়ে শোনাব শ্রদ্ধেয়া সাহিত্যিকা শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটি ছোট গল্প। গল্পটির নাম পেনেটিতে। লীলা মজুমদারের লেখার সঙ্গে অল্প বিস্তর আমরা সকলেই পরিচিত। আমাদের অনেকেরই শৈশবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লীলা মজুমদারের নানান কিশোর সাহিত্য, শিশু সাহিত্য। আজকের এই গল্পটি যাদের সেই শৈশব স্মৃতি এখনো স্মৃতিতে অমলিন, তাদের কাছে কিছুটা নস্টালজিক মনে হলেও হতে পারে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যেমনটি আমি বরাবর বলে থাকি, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আসুন তাহলে শুরু করি আজকের গল্প, শ্রীমতী লীলা মজুমদারের লেখা পেনেটিতে। পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেজন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে টিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজ মাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন। বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডা দুজনকে নিয়ে সেখানে দিব্য আরামে দুরাত কাটিয়ে এলেন। তাদের অবশ্য সব কথা ভেঙে বলা হয়নি। তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছিল। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওটা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভোলেনি। আর গেল নটবর বেয়ারা, যে আর 44 ইঞ্চি বুকের ছাতে রোজ সকালে বিকালে আধ ঘন্টা করে দুটো আধমনি মুগুর ভাজে। আর যোগুরু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে ওই গুন্ডামি টুন্ডামির জন্যই। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানগরে ছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই হলো মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কোচ পরোয়া নেই, আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরও পড়বে না, বেটা বঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। বন্ধুরা তো আর আজকাল শুনতে চায় না। ভালোই হলো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মায়েরা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো। আর আমিও সারাদিন স্কুল করে বিকালে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না। মায়েরাও চলে গেছেন। আবার আমাদের স্কুলের যোগু আর ঘুটে বলে 2 কাঁপতেন কিছুদিন ধরে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন পয়কার ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিন ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে ঘাটের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলার বসবার ও খাবার ঘরে আর দোতলায় 2টো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন। কেউ কোথাও নেই। বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন। নিচে থেকে বঙ্কুর রান্না, লুচি, আলুর দম খেয়ে উপরে উঠে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ, আম গাছ, কাঁঠাল গাছও গোটা কয়েক আছে। গঙ্গার ধার দিয়ে
জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে তিনজন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধ হয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বললে পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই নিশ্চয়ই যেন আসি। বুড়োর নাম শিবু, ছেলে দুটোর ভাইপো সিজি আর গুজি। বেশ লোকগুলো বাড়ির মধ্যে আসতো টাসতো না, চাকর বাকরদের এড়িয়ে চলতো, কিন্তু আমার সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল। আমাকে সাপে কামড়ানোর ওষুধ, বিছুটি লাগার ওষুধ এই সব শিখিয়ে দিল। আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত, আর দোতলায় একা একা আমি তো ভয় কাঠ হয়ে শুয়ে থাকতাম। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিন ওরা জলের পাইপ দিয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তা ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হাঙর মারার কথা, সমুদ্রের কথা। ওদিকে স্কুলে ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটে আর নেলে বলে ওদের যে এক সাগরে জুটেছে, এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বললে, বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই। বললাম, না রে, শেষটা স্কুল থেকে নাম কাটিয়ে দেবে, তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায় যে বাছাদণ্ডের চুল দাড়ি সব খাড়া হয়ে উঠবে। তাই শুনে ওরা তিনজনই এসে লুটোপুটি। আমি বললাম, দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো, তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবো। হ্যাঁ, সাজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু, রং টং মেকিয়ে দেওয়ার দরকার হবে না, 3টে চাদর দেবেন। আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি করে হাত লাড়তে থাকবো আর ওম শব্দ করবো, দেখবেন ওনাদের পিঠে চমকে যাবে। ছেঁড়া চাদর ধুতি যা পেলাম 3টে দিয়ে দিলাম। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে, তাহলে আমাকে কেউ সন্দেহও করবে না, আর বাড়ির একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে যোগ ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম। বাবা, ওদের রাগ দেখে কে। কিরে আদো বাগা, বাড়ি লাটসা হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি একটা বড় কথা বলি না, ব্যাচেলার মামার শিখকে। তারা তো রেগে কাই। মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয় আমার বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি তফাৎ? যোগুর আগে ফুসফুস করতে করতে বলল, যা মুখে আসবে খবরদার বলবি না গোপে। 100 বার বলবো, তোমরা ভীতু, কাপুরুষ, মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি, শুধু অঙ্কের মাস্টারমশাই এসে বললেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় ভুটে পিছন থেকে এসে আমার কানে কানে বললে, সন্ধ্যাবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো, দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি। আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে। আমি তো তাই চাই, শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু একটু করে নার্ভাস লাগছিল, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বললে, বাবু সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গে যোগু ভুটে নেলো 3 কাপ্তেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছিলেন, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদের কৃষ্ণনগরের মিষ্টিটাই দিস, সব একা একা খেয়ে এলিস না যেন। কথাটা যেন না বললেই হতো না, ওরা তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হলো। বড় মামা চলে গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাচ্চারা টের পাবেন চারদিকে অন্ধকার হয়ে এসেছে। একটু একটু চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে, আমারই গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম। বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমার সুষ্ঠু গায়ে কাঁটা দিল। ঝোপের পাশে 3টে সাদা মূর্তি, মাথা মুখ হাত সব ঢাকা, আবার হাত তুলে তুলে যেন ডাকছে, আর অদ্ভুত একটা ও শব্দ। একটু একটু হাসিও পাচ্ছিল। যোগুরা
1 মিনিটের জন্য ভয় সাদা হয়ে গিয়েছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চালাকি করবার জায়গা পাসনি বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে জাপটে ধরল। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যখন বিশ্বাস করতে পারছি না, তোমরা আর কি করে করবে। ছোঁয়া মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল, শুধু চাদর টেনে মাটিতে পড়ে গেল। যোগু ঘুটে নিল, তখনই মূর্ছা গেল। আমি পাগলের মতো ও শিবু, ও শিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলাম। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো, আর গোলযোগ শুনে বঙ্কু, নটবর আর ঝগু হল্লা করতে করতে এসে হাজির হলো। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল। আমার গায়ে মাথায়ও মিচিমিচি 1 বালতি জল ঢাললো। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই আমাকে কি বকুনি, বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গেছিলি কেন? যত বলি শিবু শিজিগুজির কথা, কেউ বিশ্বাস করে না। তারা আবার কে? এতদিন আছি, কেউ তাদের কোনোদিনও দেখেনি, শোনেনি। এ আবার কি কথা? আম তাহলে তাদের খুঁজে। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো উবে গেছে। এই রকম চেনা অচেনা নানান স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এসো গল্প শুনি। সঙ্গে থাকুন আমাদের।